আসসালামু আলাইকুম। তো আমরা লাস্ট ক্লাসে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ নিয়ে আলোচনা শুরু করবো বলেছিলাম। তো অ্যাবনর্মাল প্রপার্টিজের আন্ডারে আমরা শুধুমাত্র কোন সকল সলিউট ডিসোসিয়েট হবে আর কোন সকল সলিউট অ্যাসোসিয়েট হবে আর কারা কিছুই হবে না সেটা একটা চার্ট দিয়েছিলাম। তো চার্টটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে ওখান থেকে ওর নাম এবং সংকেত জন্য জেনে যাওয়া। তো ওখানে কোনো সংকেতের নামটা কি, CONH2 হোল 2 এটা মানে ইউরিয়া, CPL-H11 H22 এটা হচ্ছে সুক্রোজ। তো ওইটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? চলো আমরা এবার আজকে এই অধ্যায়টা শেষ করে দিই, অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ। সংখ্যাগত ধর্মের অ্যাবনর্মালিটিস কখন হয় দেখো। এটা বোঝার আগে তোর একটা দ্রবণ আছে, তুমি এখানে একটা দ্রাব ব্যবহার করছো, একটা সলিড ব্যবহার করলে এটা জলের মধ্যে তুমি বিতরণ করে একটা সলিউশন বানাচ্ছ। তাহলে এর চারখানা সংখ্যাগত ধর্ম থাকবে। আমি একটা সংখ্যাগত ধর্ম নিয়ে বলছি, অবিশ্রবণ চাপ। অবিশ্রবণ চাপ তুমি রাউটের সূত্র ভ্যান ডাবের সূত্র থেকে পাবে, π/CRT। তো সেখান থেকে তুমি যে অবিশ্রবণ চাপটা পাও সেটাকে আমরা থিওরিটিক্যাল ভ্যালু বলি। এবার এক্সপেরিমেন্ট করে এক্স্যাক্টলি ওর অবিশ্রবণ চাপ কত সেটা বের করা যায় এক্সপেরিমেন্ট করে, পরীক্ষা করে। এটা তো আমরা জাস্ট ফর্মুলা বসিয়ে করলাম। তাহলে ফর্মুলা বসিয়ে সূত্র অনুযায়ী করলে সেটাকে আমরা থিওরিটিক্যাল ভ্যালু বলি। আর এমনি ক্যালকুলেট করে এক্সপেরিমেন্ট করে ক্যালকুলেট করলে সেটাকে আমরা অবজার্ভ, অ্যাকচুয়ালি যেটা দেখায় অবজার্ভ বা এক্সপেরিমেন্টাল বলি, পরীক্ষাগত বা দৃশ্যমান। তাহলে প্রত্যেকটা সংখ্যাগত ধর্ম যেটা আছে তার দুটো মান আছে, একটা থিওরিটিক্যাল ভ্যালু আর একটা অবজার্ভ ভ্যালু। যদি দ্রাবটা ওখানে গিয়ে না ভাঙে বা না অ্যাসোসিয়েশন হয় তাহলে দুটো ভ্যালুই একই হবে। যে কোনো সংখ্যাগত ধর্মের অবস ভ্যালু ইকুয়াল টু যে কোনো সংখ্যাগত ধর্মের থিওরিটিক্যাল ভ্যালু। ক্লিয়ার? এবার যদি ও ওখানে গিয়ে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয়ে যায় তাহলে এটা ম্যাচ করবে না। তখন দ্রবণে যে সংখ্যাগত ধর্ম চারখানা তুমি পড়েছিলে ওই ধর্মগুলোকে আমরা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বলি। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, তাহলে আমরা এই আন্ডারে লিখে ফেলি। আরে এটা কি হয়ে গেল? এই কন্ডিশনটা কেস 1। আমি কেস 2 দিচ্ছি, দিলাম NaCl। তাহলে ডিসোসিয়েট হবে না? হবে না? হয়ে যাবে। তাহলে এখন NaCl যদি গুলি জলের মধ্যে তাহলে এর π/OBS নট ইকুয়াল টু π থিওরিটিক্যাল হবে। কোনটা বেশি কোনটা কম সেটা পরে যাবে, দুটো একই হবে না আলাদা হবে? এরকম বাষ্প চাপের অপেক্ষিক অবনমন দুটো আলাদা হবে, থিওরিটিক্যাল ভ্যালু আর অবজার্ভ ভ্যালু। একই রকম ভাবে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমন রাশিটাও আলাদা আলাদা হবে। থিওরিটিক্যাল এটা হওয়ার কথা ছিল কিন্তু এক্স্যাক্টলি আমরা পাচ্ছি অন্যরকম। কেন? ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশনের মধ্যে কোনো একটা জিনিস ঘটে গেছে। তাহলে আমরা আপনার সংখ্যাগত ধর্ম কখন পাবো? দ্রাব লিখে ফেলবো, দ্রবণে সংযোজন অথবা বিয়োজন হলে দ্রবণের সংখ্যাগত ধর্মের পরীক্ষালব্ধ মান ও তাত্ত্বিক মান আলাদা হয়। একে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বলে।
কমপ্লিট হলো। ভ্যান্ট হাফ গুণক, তাহলে যারা দ্রবণে সংযোজন বা বিয়োজন হলে অবজার্ভ ভ্যালু আর পাই আর থিওরিটিক্যাল ভ্যালু দুটো ম্যাচ করবে না আলাদা আলাদা হবে? আর আমি এই দুটো রেশিও নেব, রেশিও নিলে একটা টার্মকে জেনারেট করে, একটা রাশিকে সৃষ্টি করে, সেই রাশিটাকে বলা হয় ভ্যান্ট হাফ গুণক, আই দিয়ে জেনারেট করা হয়। তাহলে আই এর সংজ্ঞা গাণিতিক রূপ, আই সমান কি দাঁড়ালো? ওই দুটোর মূলক। উপরে আমরা অক্স ভ্যালুটাকে রাখি আর নিচে থিওরিটিক্যাল ভ্যালুটাকে রাখি। তাহলে যে কোনো সমগত ধর্মের পরিকল্পিত মান ও তাত্ত্বিক মানের অনুপাতকে ভ্যান্ট হাফ গুণক বলে। তাহলে এই মানটা তোমাকে নির্দেশ করে দেবে যে অ্যাসোসিয়েশন হয়েছে না ডিসোসিয়েশন হয়েছে না হয়নি। তাহলে এই দ্রাবের প্রকৃতি সম্পর্কে ইন্ডিকেট করবে। একই রকমভাবে অভিস্রবণ চাপ দিয়ে যদি তুমি নির্ণয় না করে তুমি বলে স্ফুটনাঙ্কের উন্নয়ন দিয়ে করবে, তাহলে ডেল্টা টিভি মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন, ডেল্টা টিভি মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন। এর অক্স ভ্যালু নেব আর এর থিওরিটিক্যাল ভ্যালু নেব। একই রকমভাবে তুমি হিমাঙ্কের অবনমন দিয়েও করতে পারো, এটাকে ডেল্টা টিএফ বাই ডেল্টা টিএফ লিখে ফেলো। উপরে অক্স ভ্যালু নিচে থিওরিটিক্যাল ভ্যালু। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দিয়েও করতে পারো, এটা অক্স ভ্যালু, এটা থিওরিটিক্যাল ভ্যালু। যে কোনো একটা সমগত ধর্মের পরীক্ষালব্ধ মান ও তাত্ত্বিক মানের অনুপাতকে বলা হয় ভ্যান্ট হাফ গুণক। এখন এর গুরুত্ব দেখো, ভ্যান্ট হাফ গুণকের গুরুত্ব। i equal to 1 হলে i equal to 1 হওয়া মানে কি? থিওরিটিক্যাল আর এক্সপেরিমেন্টাল ইকুয়াল হওয়া। ইকুয়াল হওয়া মানে কি? দ্রাবের ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন না ইনট্যাক্ট? তাহলে কিছুই হয়নি, তাহলে দ্রাব কমেন্ট করছি। তাহলে আমরা এখানে ভ্যালু লিখবো আই আর এখানে দ্রাব সম্পর্কে কমেন্ট করব। তাহলে দ্রাব অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য। দেখতে পাবে না বলে আমি বড় করে লিখছি সেইটা। তাহলে তোমার ওই চার্টে বানাবে i equal to i greater than 1 হলে, এবার বলো কোনটা বড়? i greater than 1 হলে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা বড় না থিওরিটিক্যাল ভ্যালুটা বড়? আজ ভ্যালু পরীক্ষালব্ধ ভ্যালুটা বড়। পরীক্ষালব্ধ ভ্যালুটা এই যে ভ্যালুটা বড় মানে এটা কিসের উপর ডিপেন্ড করে? সংখ্যার উপরে। তাহলে সংখ্যা বেড়ে গেছে বলে উপরেটা বেড়ে গেছে। তাহলে ডিসোসিয়েশন হয়েছে না অ্যাসোসিয়েশন হয়েছে? ডিসোসিয়েশন ভাঙলে তোমার সংখ্যা বেড়ে যাবে। তাহলে গ্রেটার দেন 1 হলে ও দ্রাবের প্রকৃতি সম্পর্কে বলে দেয় যে দ্রাব হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, দ্রাব তড়িৎ বিশ্লেষ্য। এবার i লেস দেন 1 হলে এর কোনটা বড় হবে? অক্স ভ্যালুটা ছোট হবে। ছোট হওয়া সংখ্যার উপর ডিপেন্ড করে। তাহলে সংখ্যা কমে গেছে বলে, কমে কখন? 10টা দিলে 5টা হয়ে গেলে, 2টো হয়ে গেলে 3টে হয়ে গেলে অ্যাসোসিয়েশন হলে। তাহলে এখানে দ্রাব সংযোজিত হয়, সংযোজিত হয়। নেক্সট, এটা আই তোমাদের কি ইনফরমেশন দিল? দ্রাবের প্রকৃতি সম্পর্কে। আর আমরা চারখানা সংগত ধর্মের টার্গেট ছিল আমাদের দ্রাবের আণবিক ভর বের করা। কি টার্গেট ছিল? এখন আই এর মান 1 হলে, আই এর মান গ্রেটার দ্যান লেস দ্যান 1 হলে আণবিক দূরত্ব সম্পর্কে কি হয় চলো দেখে নিই। দেখো আমরা পাই ইকুয়াল টু পেয়েছিলাম সিআরটি, তো সেখান থেকে আমরা বসিয়েছিলাম ডব্লিউবিআরটি বাই এমডি ইন্টু ভি। এটা আমরা সি এর মানটা এখানে বসিয়ে পেয়েছিলাম। যাই হোক, দেখো পায়ের সঙ্গে আণবিক ভরের রিলেশন কি ব্যস্ত হতে পারে।
তাহলে যত অভিসরণ চাপ বাড়বে মানে সম্ভবত ধর্ম বাড়বে আণবিক দূরত্ব তত কমবে। আয়ের মান বেশি হলে সংখ্যা বেড়ে যায়, সম্ভবত ধর্মের মান বেড়ে যায়। তাহলে আয়ের মান বেশি হলে আণবিক ভর কমে যাবে, আণবিক ভর কমে যাবে। তাহলে আমাদের এবার আণবিক ভর সম্পর্কে এদিকে আয় প্লট করছি আর এদিকে এমবি সম্পর্কে বলছি। তাত্ত্বিক মানের সঙ্গে পরীক্ষাগত মানটা কেমন হবে সেটা। তো আই ইকুয়াল টু 1 হলে থিওরি আর তাত্ত্বিক মানে একই। তাহলে দ্রাবের আণবিক ভর তাত্ত্বিক মানের সমান হবে, তাত্ত্বিক মানের সমান হবে। আর আই গ্রেটার দ্যান অন হলে বলো এবার পরীক্ষাগত মানটা বেশি হবে না তাত্ত্বিক মানটা বেশি হবে? আই গ্রেটার দ্যান অন হওয়া মানে ভাঙা মানে পরীক্ষাগত মানটা বেশি, থিওরিটিক্যাল মানটা বেশি হবে। দ্রাবের আণবিক ভর তাত্ত্বিক মানের চেয়ে কম হয়, তাত্ত্বিক মানের চেয়ে কম হয়। ক্লিয়ার না? আর আই লেস দ্যান অন হলে দ্রাবের আণবিক ভর তাত্ত্বিক মানের চেয়ে বেশি হয়। নেক্সট ওই মৃদু তড়িৎ বিশ্লেষ্য তীব্র তড়িৎ বিশ্লেষ্য পড়েছিলাম না? যারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয় তারা যে কটা জ্বালিয়ে দেবে সে কটাই ডিসোসিয়েট করে। আর মৃদু হলে কি হয়, একটা পার্সেন্টেজ ডিসোসিয়েট করে। যত ভগ্নাংশ ডিসোসিয়েট করে তাকে আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলি, আলফা দিয়ে ডিনোট করি। ঠিক একই রকম ভাবে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রেও ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন আসবে, আলফা বা এক্স দিয়ে ডিনোট করা হয়। এখন আমরা এই ভ্যান্টার ফ্যাক্টরের সঙ্গে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের সম্পর্ক দেখব। বিয়োজন মাত্রা ও ভ্যান হফ গুণকের মধ্যে সম্পর্ক। আমরা বিয়োজন মাত্রাকে কি দিয়ে ডিনোট করছি? আলফা ইকুয়াল টু I minus 1 by n minus 1। তো এখানে সেই এনটা যে এনটা আমরা গত ক্লাসে একদিকে দ্রাব আর একদিকে তার এনের সংখ্যা করেছিলাম না, এটা দ্রবণে উপস্থিত কণার সংখ্যা। n ইকুয়াল টু দ্রবণে উপস্থিত কণার সংখ্যা। তো দেখো মৃদু তীব্র তড়িৎ বিশ্লেষ্য হবে, আলফা মানে 1 হয়, তখন কি হবে দেখো এর মান যদি 1 বসাও তাহলে n - 1 = I - 1, অতএব I = n হবে। তাই যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয় তাহলে তুমি কণার সংখ্যা যে কটা পাবে সেটাই হচ্ছে আয়ের সংখ্যা। এখন মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আলফার মান তো সবসময় লেস দ্যান 1 হয়, আলফার মান লেস দ্যান 1, তাহলে আলফার মান তোমাকে কোশ্চেনে বলে দেবে। তাহলে সেখানে আলফার মান তুমি বসিয়ে তাহলে সবসময় ভগ্নাংশ লিখবো, 20%, 30% এরকম পার্সেন্ট যদি বলে দেয় এখানে ভগ্নাংশ লিখবো। তাহলে আলফার মান পরীক্ষায় বলে দেবে, আর এন এর মানটা তুমি গ্রাফ দেখে গুনে নেবে যে কয়টা হবে একটা ভেঙে। এন এর মান তোমার হাতে, আলফার মান কোশ্চেনে দিয়ে দেবে। তাহলে কার মান বেরোবে এখান থেকে? তাহলে এখান থেকে আমাদের আউটপুট হচ্ছে আমরা আই পাবো। একই রকম ভাবে অ্যাসোসিয়েশন যদি হয় সেখান থেকেও আমাদের টার্গেট কি হবে, আমরা কি পাবো? আই পাবো।
এবার আইটা নিয়ে আমরা কি করব পরের আলোচনা। তো একটু চলো অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আইটা কিভাবে পাচ্ছি দেখে নিই। তাহলে এটা আমরা বিয়োজনের সঙ্গে দিয়েছি। এবার সংযোজন হলে দেখো সাপোজ n সংখ্যক a নিয়েছি আর সংযোজনটা রিভার্সিবল, হ্যাঁ, তাহলে a সাফিক্স n হলো। সংযোজনের ব্যাপারে আমরা বলেছিলাম যে এই nটা কি করে দিই, যারা অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 ও ডায়মার তৈরি করে Al2Cl6, তাই Al2Cl6 মানে দেখো AlCl3 হোল 2, তাহলে এখানে অ্যালুমিনিয়াম কিন্তু তোমার 2 মোল লেগেছে। তুমি একটা পাত্রের মধ্যে জলের মধ্যে কোটি কোটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছিল, কিন্তু ওরা ডাইমারের মধ্যে যে কটা অণু জুড়েছে সেটাকে আমরা n দিয়ে ডিনোট করি, সেই কটাকে নিই। তাহলে n মানে টোটাল এর মধ্যে পার্টিকেল না, একটা ডাইমার তৈরির জন্য কয়টা মলিকিউল এসে সেটাকে আমরা n বলি। এই nটাই আমরা ফর্মুলায় লাগাবো। এবার এখানে বিয়োজন মাত্রাকে আমরা আলফা ধরেছিলাম, তো বিয়োজন মাত্রা আলফা, এবার সংযোজন মাত্রাকে আলফা ধরছি। সংযোজন মাত্রা আলফা সম্পর্ক দেখো আলফা ইকুয়াল টু i মাইনাস 1 বাই 1 মাইনাস n মাইনাস 1। তাহলে এই nটা কি, এই nটা হচ্ছে ডাইমারের মধ্যে যে কটা মলিকিউল আছে, একটা ডাইমারের মধ্যে যে কটা মলিকিউল আছে 1 বাই আছে কিন্তু, হ্যাঁ, nটা এটা। তাহলে n এর মান তোমার হাতে, ডাইমার হবে কি ট্রাইমার হবে সেই অনুযায়ী, আর আলফার মানটা কোশ্চেনে বলে দেবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, i এর মান পাবো। এবার i এর মানের সাহায্যে আমরা পরীক্ষালব্ধ যে সংখ্যাগত ধর্মগুলো আছে সেগুলো পাই। তো চলো কি করে i এর সাহায্যে পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্মের মান পাওয়া যায় দেখি। লজিকটা লেখা হয়ে গেছে। পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্মের মান গণনা। আমরা অবিশ্রবণ চাপটা নিয়ে করছি। অবিশ্রবণ চাপ, তাহলে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হলে পরীক্ষালব্ধ মান আর তাত্ত্বিক মান কি একই হবে? তাত্ত্বিক মানটা আমরা বের করতে পারবো না রাউলের এই ভ্যান্ডারের সূত্র বা রাউলের সূত্র করে করব। তো দেখো আমরা তারপরে বিয়োজন বা সংযোজনের ক্ষেত্রে আলফা গুনতে পারবো কি করে গুনতে হবে দেখানো হলো। সংযোজন হলো এরকম, বিয়োজন হলো একটু আগে দেখানো হলো। তাহলে আলফার মান আমাদের হাতে জানা আছে, আর আলফা সমান সমান কি পাই অবস বাই পাই থিওরিটিক্যাল। তাহলে এখান থেকে পাই অবস ইকুয়াল টু i ইনটু পাই থিওরিটিক্যাল। তাহলে দেখো পাই অবস ইকুয়াল টু আমরা পাচ্ছি i ইনটু, এটা হচ্ছে আমরা পেয়েছিলাম সিআরটি, তাহলে থিওরিটিক্যাল ভ্যালু থেকেই আমরা অবজারভেটরটা পাচ্ছি। তাহলে এর জন্য আমাদের অ্যাডিশনাল একটু মেহনত করতে হবে। তাহলে একই রকম ভাবে তোমার এটা 1 নম্বর সমাগত ধর্ম ধরো সাপোজ দিলাম, তাহলে 2 নম্বরটা কি হবে ডেল্টা টি বি অবস ইকুয়াল টু i ইনটু ডেল্টা টি বি থিওরিটিক্যাল সমান সমান i ইনটু, সে মনে আছে kb ইনটু m সমান সমান i ইনটু kb ইনটু 1000 wb। m এর মানটা বসাচ্ছি wab। একই রকম ভাবে ডেল্টা tf অবস সমান সমান i ইনটু kf ইনটু m সমান সমান i ইনটু kf ইনটু 1000 wb বাই wab। জাস্ট আমি থিওরিটিক্যাল ভ্যালু দিয়ে এর মানটা বের করছি। ঠিক একই রকম ভাবে 4 নম্বর ডেল্টা p বাই p a নট অবস ইকুয়াল টু i ইনটু xb সমান সমান i ইনটু
WBMA WBMB by WAMA plus WBMB ক্লিয়ার। তাহলে দেখো অবজার্ভ ভ্যালুগুলোর জন্য তাত্ত্বিক ভ্যালু থেকেই আমরা বলছি, শুধু কার সাহায্যে বলছি, আই এর সাহায্যে। এই জন্য আইটা ক্যালকুলেট করা জরুরি। আবার আই ক্যালকুলেট করতে গেলে আমাদের কার মান বের করতে হবে আগে, এন এর মান। তাহলে যদি তীব্র তড়িৎ বিশ্লেষণ থাকে তাহলে এন এর মানটাই আই এর মান ধরে কাজ চালাবো অঙ্কে। আর যদি মৃদু তড়িৎ বিশ্লেষণ থাকে তাহলে অবশ্যই আমাকে আলফা বলে দেবে, ওই আলফাটাকে নিয়ে আমরা আই এর মানটা বের করবো। ক্লিয়ার হয়েছে সবাই? কপি করে নাও এটা। চলো, তোমার হাতে 4টা দ্রবণ দেওয়া হয়েছে, সবই অ্যাকোয়াস সলিউশন। এবার এই 4টা দ্রবণের মধ্যে এই 4টা প্রপার্টি তোমাকে বলতে হবে সলিউশনের, যে কার্বনটা বেশি। তো আমরা জানি যে সবকটাই সংখ্যাগত ধর্ম, সংখ্যার উপর ডিপেন্ড করে। বলতে পারবেন? বলো। আমরা এদিকে গ্রাফ লিখছি আর এদিকে সংখ্যা লিখছি। প্রথমটা 0.1 মোল ইউরিয়া, বলো সংখ্যা কত হলো? মোল সংখ্যা সমান মানে তুমি সমান সংখ্যা দিয়েছো, মোল সংখ্যা সমান মানে হ্যাঁ। তাহলে এর মধ্যে যে কটা সংখ্যা আছে এর মধ্যে সে কটা, এর মধ্যে সে কটা, এর মধ্যে সে কটা। এবার দেখতে হবে যখন গিয়ে ভাঙছে কিনা, আমরা ডাব্বা চেঞ্জ হয়ে যাবে সংখ্যা। তাহলে 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা কত থাকে? 0.1 মোলের মধ্যে কটা সংখ্যা থাকে? 1 মোলের মধ্যে যে অ্যাভোগাড্রোর সংখ্যা থাকে, তো 0.1 মোলের মধ্যে কটা থাকবে এটা ক্যালকুলেট করে নেবো। তাহলে একই রকম ভাবে সবকটার মধ্যে তুমি সমান সংখ্যা গুণ দ্রবণে ডোবাচ্ছ, কিন্তু ওখানে গিয়ে যদি ভেঙে যায় তাহলে তো চেঞ্জ হয়ে যাবে সংখ্যা। তাহলে আমি সাপোজ ধরলাম যে 0.1 মোলের মধ্যে n সংখ্যা কণা আছে, n সংখ্যা। এর 2 নম্বর দ্রবণ NaCl, গাঢ়তা একই, NaCl নিলাম, ডাবল হয়ে যাচ্ছে না, Na প্লাস Cl মাইনাস দুটো হয়ে যাচ্ছে নাকি? তাহলে n * 2 হয়ে যাবে, ডাবল হয়ে যাবে সংখ্যা। 3 নম্বর সলিউশন দেখো, এই একটা ভেঙে কটা হবে? তিনটে হবে। তাহলে আমি 3 নম্বর দ্রবণ CaCl2 যখন BaCl2 যখন নিলাম, BaCl2, তাহলে n * 3 হলো 3 টাইমস হয়ে গেল পার্টিকেলের নাম্বার। পরেরটা নিলাম Al2SO4 বলো
অ্যালুমিনিয়াম দুটোতে ভাঙবে আর SO4 তিনটেতে ভাঙবে, তিনটে আছে তাহলে পাঁচটা হলো, তাহলে n * 5। তাহলে প্রথমে তোমাকে যে সলিউশনগুলো দেবে তোমাকে দেখতে হবে যে কোনটা নাম্বার বেশি আছে, কারণ আমাদের এই অধ্যায়টা পুরো নাম্বারের খেলা, সবকটাই দ্রাবের পার্টিকেলের উপরে ডিপেন্ড করবে। খেয়াল করে এবার অভিস্রবণ চাপ চারটে সংখ্যাগত ধারার মধ্যে দুখানা সংখ্যার সঙ্গে বাড়ে আর দুখানা সংখ্যার সঙ্গে কমে। অভিস্রবণ চাপ বাড়বে, স্ফুটনাঙ্ক বাড়বে, সংখ্যা যত বাড়বে, আর অভিস্রবণ আর বাষ্প চাপ আর হিমাঙ্ক কমবে। তাহলে বলো প্রথমে প্রশ্ন চেয়েছি আমি অভিস্রবণ চাপ কোনটার বেশি হবে, তার উত্তর বলে এ নম্বরের উত্তর বলো কোনটার বেশি হবে চারটের মধ্যে, এই চারটে ধরনের মধ্যে অভিস্রবণ চাপ তাহলে A2SO4 তাহলে 0.1 মল A2SO4 অভিস্রবণ চাপ সবথেকে বেশি হবে। এবার বি নম্বর বলেছি যে এই চারটা দ্রবণের মধ্যে কার স্ফুটনাঙ্ক বেশি, ভেরি গুড, আবার সংখ্যা বাড়লে বেশি হবে, তাহলে সেম আছে 0.1 মোল A2SO4। এবার বলো সি নম্বরে হিমাঙ্ক সবচেয়ে বেশি কার হবে, তাহলে এক নম্বর 0.1 মোল ইউরিয়া, ওটাই হবে 0.1 মোল ইউরিয়া। তাহলে এখানে যদি অর্ডার দিতে বলে তবে ধরো এটাকে 1 2 3 করে দিচ্ছি, 1 2 3 4 চারখানা সিস্টেম তোমাকে দেওয়া হয়েছে, তাহলে সব থেকে বেশি হবে 4, তারপর 3, তারপর 2, তারপর 1। এটা আমরা চাইনি, আমাদের অ্যাডিশনাল দিলাম। আর এর ক্ষেত্রে কি হবে, সেম হবে 4 3 2 1, এটা উল্টো হয়ে যাবে 1 2 3 4। শীত প্রধান দেশে বরফ জমা রাস্তার বরফ দূর করার জন্য Cl2 লবণ ছড়াই দেন। এবার রাস্তাতে বরফ জমে গেছে, তাহলে বরফ জমেছে, সে বরফটাকে গলানোর জন্য আমরা ওর উপরে লবণ ছড়াই। যে কোনো লবণ তুমি ছড়াতে পারো, এই লবণটা যেন ছড়ানো হয়। কেন ছড়ানো হয়? বরফ গলে যাবে। কেন গলবে? বরফ গলে যাবে যেন ছড়াই ফেরি। কেন গলবে? কারণ হিমাঙ্কের অবনমন সমাগত ধর্ম। হিমাঙ্কের অবনমন একটি সংখ্যাগত ধর্ম। Cl2 ছড়ালে বরফের হিমাঙ্ক, বরফ মানে তো দ্রাবক, বরফ মানে কি দ্রাবক, তখন লবণ ছাড়া দ্রবণ হয়ে যাবে, তাহলে বরফের হিমাঙ্ক কি হয়ে যাবে? কমে যাবে। বরফের ছড়ালে বরফের হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস থেকে অনেক নিচে নেমে আসে, ফলে রাস্তার বরফ
জলে পরিণত হয়, এই কারণে ছড়ানো হয়। হ্যাঁ, দেখো খেয়াল করো, ধরো এই তোমার রাস্তায় বরফ জমে আছে, এটা বিশুদ্ধ দ্রাবক। এখন যে তুমি এর উপরে লবণ ছড়িয়ে দেবে তখন দ্রবণ হয়ে গেল। আর এর ধরো উষ্ণতা 0°C আছে, 0°C উষ্ণতায় এখন তো জমা সময় হয়নি, কারণ দ্রবণ যখন এই হিমাঙ্ক নেগেটিভে চলে এসে এই জন্য আবারও গলে যাবে। লবণ ছড়ালেই গলে গেলে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার স্যার? কপি করে নাও। न्यूमेरिकल प्रॉब्लम। দেখতে লেখা হয়ে গেছে। দেখো এই সমাধান ধর্মগুলোর সাহায্যে আমরা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এই অধ্যায়ে যাবতীয় যে ফর্মুলাগুলো আছে সেগুলো রিপ্রেজেন্ট করছি। টার্ম লেখা অধ্যায় পড়াটা কঠিন, কঠিন বলতে যা হয়ে গেছে সহজই আছে। তো অধ্যায়টা যা পড়তে আমাদের কঠিন লেগেছে, নিউমেরিক্যাল প্রবলেম থেকে অনেক সহজ, শুধু টার্ম জানবে অঙ্ক হয়ে যাবে। আমরা গোটা ফর্মুলাগুলো রিপ্রেজেন্ট করছি, সেখানে টার্মগুলো আমরা সাইডে নোট ডাউন করবো। আচ্ছা, এটা যদি আমাদের সংযোজন বা বিয়োজন হয়, সংযোজন বা বিয়োজন হয়, সংযোজন বা বিয়োজন, তাহলে এই ফর্মুলাটা ট্রান্সফার হবে কি PA বাই PA নট মাইনাস PA ইকুয়াল টু R, শুধু আইটা আসবে। হ্যাঁ, WAMB WB, আর এই ফর্মুলাটা এখান থেকে এটা এসেছিল আমাদের। হ্যাঁ, ভাগযোগ করে এটা আমাদের নোটেই করা আছে। অঙ্ক করার সময় আমরা এটাকে ব্যবহার না করে এটাকে ব্যবহার করব। আর এটা যদি সংযোজন বা বিয়োজন বলে তাহলে আগে আইটা লাগিয়ে দেব। এটা 2 নম্বর সমাধান ধর্ম আমরা পড়েছিলাম ডেল্টা টিভি। ডেল্টা টিভি মানে কি টিভি মাইনাস টিভি নট ইকুয়াল টু কেবি ইনটু এম সমান কেবি ইনটু এম এর মানটা বসাচ্ছি 1000 ডব্লিউবি বাই ডব্লিউএ এমবি। আর যদি সংযোজন বা বিয়োজন হয় তাহলে ডেল্টা টিভি equal to I into KB into M সমান I into KB into 1000 WB by WM। শুধু আইটেমটা আসবে। 3 নম্বর ডেল্টা TF equal to TF not minus TF, এটা দেখে নিও একটু চেঞ্জেস, এটা মাইনাস এটা দ্রাবক মাইনাস 0 বলতে KF into M KF into 1000 WB by WAMB। আর সংযোজন বা বিয়োজন হলে ডেল্টা TF সমান I into KF into M, আইটা আসবে
I into km into 1000 WB by WMB। এখানে আমরা পেয়েছিলাম পাই ইকুয়াল টু সিআরটি সমান WBRT বাই এমবি ইন্টু ভি। আর যদি আমাদের ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন হয় পাই ইকুয়াল টু আইসিআরটি সমান পাই ইন্টু WBRT বাই এমবি ইন্টু ভি। 5 নম্বর কেবি সমান RTB নট স্কয়ার বাই 1000 MB আর PF সমান RTF নট স্কয়ার বাই 1000 LS। 6 নম্বর আলফা ইকুয়াল টু I minus 1 by N minus 1 সংযোজন আর আলফা ইকুয়াল টু I minus 1 by 1 minus N minus 1 এটা বিয়োজন। দেখা যাচ্ছে এখানে PA not equal to P equal to PA not into XA delta P by PA not equal to WB MA by WAMB। খেয়াল করে এই ডেল্টা পি বাই পি এন আর সমান সমান আমরা পেয়েছি কি এটা বাই এটা প্লাস এটা। এখন দ্রাবের পরিমাণ যদি একটু কম হয়, দ্রাবের পরিমাণ কম, দ্রাবের পরিমাণ কম মানে দ্রাবের মোলটা কম, তাহলে ডব্লিউবি বাই এমবি এই রাশিটা দ্রাবকের মূল অপেক্ষা অনেক ছোট, দ্রাবকটা অনেক বড়, তাহলে এই দ্রাবকের সঙ্গে এটা যোগ হিসেবে আছে, এটাকে নেগলেক্ট করা যেতে পারে কিন্তু এটা গুণ হিসেবে নেগলেক্ট করা যাবে না। এটাকে আমি হটিয়ে দিলাম, তাহলে এটা বাই এটা হবে যখন দ্রাবের পরিমাণ কম হবে। তাহলে আমাদের ডেল্টা পি বাই পি এ নট সমান সমান তাহলে হচ্ছে কি ডব্লিউপি বাই এমবি, ডব্লিউপি বাই এমবি আর এম এ উপরে যাবে আর ডব্লিউ এ নিচে থাকবে। তাহলে এই ফর্মুলাটা আমরা কখন ব্যবহার করব আর এই বাক্সটা কখন ব্যবহার করব? এখানে আমরা দ্রাবকে নেগলেক্ট করিনি আর এখানে দ্রাবটাকে ছোট ধরে নেগলেক্ট করেছি। তাই এই ফর্মুলাটা যখন ডাইরেক্ট বাষ্পচাপ আমাদের আসবে, আর যদি কখনো এরকম দেখো যে বাষ্পচাপের যে ফর্মুলাটা সেখান থেকে ওই ডেটাকে নিয়ে আমাদের অন্য কোনো ফর্মুলায় বসাতে হচ্ছে, অঙ্কের দুটো পার্ট আছে, তাহলে এখানে আমি যদি এমবি বসাই তো সেখান থেকে এমবিটা বের করাটা টাফ হয়ে যাবে, যোগ আকারে আছে। তুমি যদি সহজে এরকম দুটো অংশ করে নাও তাহলে সহজে উত্তর বেরিয়ে যাবে, ওখানে অল্প সামান্য উত্তরের ভ্যারিয়েশন আছে। তাহলে যদি অঙ্কের দুটো পার্ট থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো, আর যদি ডাইরেক্ট আমি বাষ্পচাপ নির্ণয় করতে বলে তাহলে আমরা ওই ফর্মুলাটা ব্যবহার করবো। এটা অ্যাকুরেট আসবে এখানে, আর এখানে নেগলেক্ট করেছি বলে মানটা একটু কম আসবে। ক্লিয়ার হয়ে যাবে? আমি ওকে নেক্সট, এবার এখানে যে রাশিগুলো আমরা ব্যবহার করেছি সেই রাশিগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তাহলে এখান থেকে আমরা লাস্ট ভেক্টর I equal to pi of by pi cube। তাহলে এই নটা ফর্মুলা আমরা মুখস্থ রাখবো, তারপর প্রত্যেকটা টার্ম সম্পর্কে আমি আরেকবার লিখে দিচ্ছি। এই অধ্যায়টা টার্মের খেলা, যে টার্ম জানবে সে অঙ্ক জানবে, কিন্তু টার্ম বারবার করে মুখস্থ করতে হবে। অঙ্ক করার সময় টার্মগুলো আমাকে বলতে হবে, ঠিক আছে? এটা আছে
বলো প্রথমে আমাদের ডেল্টা পি বাষ্প চাপের অনুপাত লিখতে লাগবো পিএম নট বিশুদ্ধ দ্রব্যের বাষ্প চাপ দ্রবণের বাষ্প চাপ দ্রাবের মোল ভগ্নাংশ দ্রাবকের ভর দ্রাবের ভর দ্রাবের আণবিক ভর দ্রাবকের আণবিক ভর ভ্যাট হার গুণক डेल्टा टीवी स्फुटनांकेर उन्नयन डेल्टा पी बाई पी नॉट बाष्प चापेर आपेक्षिक अनुपात बाष्प चापेर आपेक्षिक टीवी स्फुटनांक टीवी नॉट বিশুদ্ধ দ্রব্যের স্ফুটনাঙ্ক টিভি মোলার উন্নয়ন ধ্রুবক মোলার डेल्टा टी द्रव्येर हिमांक टी एफ नॉट विशुद्ध द्रव्येर हिमांक অবিশ্রবণ চাপ সি মোলার ঘনত্ব মোল পার লিটার গ্যাস দ্রবক পরমাণু উষ্ণতা আয়তন লিটার
মলিকিউলের জন্য তো দেখো এই যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো যে এই যে টার্মগুলো, ফর্মুলা থেকে টার্মগুলো বেশি ইম্পর্টেন্ট। এই টার্মগুলো যে মুখস্থ করতে পারবে সমস্ত অঙ্ক তার হাতে। তো এই জন্য আমরা শুধু টার্মগুলো মুখস্থ করে পরের দিন একবার ভালো করে রিভিশন হয়ে যাবে। এরপর আমরা পরের দিন নতুন অধ্যায় শুরু করবো ইনশাআল্লাহ, ইলেকট্রোকেমিস্ট্রি। তো অঙ্কগুলো আমরা যখন আবার সব ফ্রি হবে, নর্মালাইজ হবে, সেই সময় আমরা প্র্যাকটিস করলে ভালো। আমি পরের দিন অন্তত 10-15 মিনিট অঙ্কগুলো কীভাবে করতে হবে একটা ফরম্যাট বলে দেবো, আর কিছু অঙ্ক দিয়ে দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যদি প্রবলেম হয় তখন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? পরের দিন আমরা অল্প একটু হালকা অঙ্ক করে আমরা নতুন অধ্যায় ঢুকবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।